উম, তো এখন আমি আজকে যে টপিকস গুলো আছে বেশিরভাগই খাতায় লিখবো এবং আলোচনা করব। তোমরা যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে সাথে সাথে থামাবা। আর ঠিক 2:50 আমাকে মনে করিয়ে দিবা অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, ঠিক আছে? তো আমরা যেটা দিয়ে আজকে শুরু করব সেটি, আমাদের চ্যাপ্টারটার নাম হলো ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড কারেন্ট। ইলেকট্রিক, আর হাতের লেখা বুঝতে না পারলে আমাকে একটু থামাবা। পোটেনশিয়াল অ্যান্ড কারেন্ট। যদি কখনো দেখো যে স্ক্রিন থেকে আমি বাইরে লিখছি, আমার তো স্ক্রিনের দিকে অত তাকাতে পারি না, তাহলে আমাকে থামিয়ে বলবো যে স্ক্রিনটা ঠিক করতে। আচ্ছা, প্রথম যে ডেফিনেশনটা আমরা পড়বো সেটা হলো দ্য ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ, মুভিং এ। শোনো, একজন লেখছো একজন নোট কর, দরকার নাই, কারণ এটা ভিডিও তুমি পাবা, তখন তুমি লিখে নিতে পারবে। এখন তুমি শুধু শুনো বা বুঝো। দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ, কষ্ট করে এখন নোট করো না, খালি শুনো আর বুঝো। আচ্ছা, প্রথমে ধরো আমার একটা একটা এইটা এগুলো এমন একটা জায়গা যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে। এখন কোন একটা বাইরে থেকে আমি একটা একটা চার্জ, পয়েন্ট চার্জ কিউ কে আমি নিয়ে এসে এখানে নিয়ে আসতে চাই। এখন ধরো এই জায়গাটায় নিয়ে আসলাম। এখন এই নিয়ে আসতে গেলে আমার আমার কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমি বের করতে চাই। আমি ধরে নেই এখানে ছোট একটা অংশ আছে, যে অংশের নাম হলো ডিআর। তাহলে আমরা প্রথমে বের করব এই ডিআর অংশটা, যদি একটা চার্জকে আমি সরায় নিয়ে আসি তাহলে কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে চলো একটু বর্ণনা লিখি। কনসিডার, কনসিডার এ পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ কিউ placed placed at electric field E, field E, if the charge is moved by a small displacement, displacement displacement dr, dr হলো ছোট একটা অংশ যতটুকু তাকে আমি মুভ করছি, then the work done, work done work done by the electric force, electric force is, আমরা জানি কি ওয়ার্ক ডান কিভাবে আমরা ডিফাইন করি। আমরা জানি ওয়ার্ক ডান হলো, ওয়ার্ক ডান হলো ধরো ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ধরো আমরা এস লিখি, ঠিক আছে? এইটাকে আমরা ওয়ার্ক ডান বলি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিআর। ডিআর হলো আমার এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট। কিন্তু আমি জানি এফ এর সাথে ই এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? উই নো এফ হলো ফোর্স, এটা হলো কিউ টাইম দা ফিল্ড। তাহলে এখানে আমি এটা বসা দিতে পারি, কিউ ই ডট ডি, এইভাবে জিনিসটা লেখা যাবে, ঠিক আছে? নাও লেট আস ডিফাইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, the electric potential energy, the electric
potential energy is defined by, ধরো এটাকে আমরা একটা নাম দিব, ধরো এটাকে আগে নাম দিয়ে দিই, ধরো এটাকে আমরা নাম দিলাম ক্যাপিটাল ইউ, is defined as the work done by an external force to bring a point charge from infinity to a certain point in an electric field without acceleration। এই কথাটার অর্থ বুঝতে হবে আমাদের, অ্যাক্সেলারেশনের কথা হঠাৎ করে এখানে কেন আসলো? অ্যাক্সেলারেশন, তাহলে ইকুয়েশনটা হবে এরকম, ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ ডট ডিআর, ফায়ার নেগেটিভ সাইনটা কেন দেওয়া হয়েছে একটু আমরা ব্যাখ্যাটা লিখি। ফায়ার নেগেটিভ সাইন indicates that work done by the electric field লেখাটা তো তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড decreases potential energy। আচ্ছা, এখন এই জিনিসগুলি, এই যে লাইন স্টেপ একটা প্যারা লেখা হয়েছে, প্যারাটা অর্থটা আমাদের বুঝতে হবে, অর্থটা বুঝলে তারপর তুমি দেখবে ডেফিনেশনটা অনেক সহজ। আচ্ছা ধরো আমি একটা কাল্পনিক চিত্র অঙ্কন করি, ধরো এখানে এইটা একটা এরিয়া, এখানে মাঝখানে কোথাও একটা চার্জ আছে, যে চার্জটার জন্য একটা এরিয়া তৈরি হয়েছে, এই এরিয়ার ভিতর তুমি যদি আরেকটা চার্জ নিয়ে আসো, ধরো এখানে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে আরেকটা যদি পজিটিভ চার্জ নিয়ে আসো, সেই পজিটিভ চার্জ কি হবে, সে তাদের মধ্যে ফোর্স তৈরি হবে, তাই না? মানে তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স তৈরি হবে। আর যদি একটা নেগেটিভ চার্জ আনো, তাহলে এটা তাকে অ্যাট্রাক্ট করবে। এর বাইরে যে জায়গা আছে যেখানে এই চার্জের জন্য কোনো রিপালশন বা অ্যাট্রাকশন হয় না, তাকে আমরা বলতে পারি ইনফিনিটি। এখন আমি ইনফিনিটি থেকে মনে করে একটা চার্জকে, এখানে ধরো একটা কিউ চার্জ, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে ভিতর একটা বিন্দুতে, এই বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে এই জিনিসটা আনতে আমার কি পরিমাণ কাজ করতে হবে? প্রথমত এতটুকু পর্যন্ত আনতে কিন্তু কোনো কাজ করতে হবে না, কারণ তখন কোনো ফোর্স নাই, ফোর্স ইকুয়াল টু জিরো। আমাদের তো এই সূত্রটা স্যাটিসফাই করতে হবে, যদি ফোর্স জিরো থাকে তাহলে এখানে কোনো কাজ নেই। কিন্তু এখান থেকে এখানে আনতে গেলে তাহলে আমার করতে হবে কি, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা হলো এফ ডট ডিআর। আমি যদি এখানে ছোট ছোট অংশ ভাগ করি, প্রতিটাকে আমি বলবো ডিআর। তার মানে এখানে আমি মাইনাস ইনফিনিটি থেকে
এই বিন্দু পর্যন্ত আমি কি পরিমাণ কাজ করতে হবে আনতে গেলে তাকেই আমি বলবো ডিআর। এখানে একটা মাইনাস সাইন ব্যবহার করছে, মাইনাস সাইন বলে যে আমি যখন এখানে আনতে যাব তখন তার পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হবে। ডিআরটা যদি নেগেটিভ হয় তার পজিটিভ পজিটিভ হবে, তার মানে কি এটা যদি আমি দূরে নিয়ে যাই তাহলে এটার পোটেনশিয়াল কমে যাবে, আর যদি কাছে নিয়ে আসি পোটেনশিয়াল বাড়বে। এই জিনিসটা আমাদের এর জন্য একটা মাইনাস সাইন দিতে হয়। আরেকটা কথা বলছে উইদাউট এক্সেলারেশন। উইদাউট এক্সেলারেশন মানে কি এ ইকুয়াল টু জিরো। যখন কোনো একটা বস্তুর এক্সেলারেশন জিরো হয় তখন তার ভি এফ ইকুয়াল টু ভিএ, তাই না? তার ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি দুইটা সমান থাকে, তখন তো এক্সেলারেশন জিরো হয়। তাহলে আমরা আবার বলতে পারি হাফ এম ভি এফ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি আই স্কোয়ার। তার মানে তার গতিশক্তির সমান, এটা চেঞ্জ হয় না। তার মানে বস্তুটার কোনো গতিশক্তির পরিবর্তন হয় না, যতটুকু পরিবর্তন হবে সব পরিবর্তন হবে স্থিতিশক্তির। এর জন্য এখানে লিখছে এভাবে, যেহেতু এটা বলছে পোটেনশিয়াল এনার্জি, তার মানে এখানে কোনো কাইনেটিক এনার্জি থাকার কথা না। The electric potential energy U is defined as the work done by a হবে না, এখানে n হবে, an external force to bring a point charge from infinity to a certain point in an electric field উইদাউট এক্সেলারেশন। তাহলে এই ইকুয়েশনটা হলো এইটা, দেখো এফ ডট ডি আর মানে হলো কি ডি এর অংশে যেতে কি পরিমাণ কাজ হয়, আর এইটা ইন্টিগ্রেশন করার হচ্ছিল মাইনাস ইনফিনিটি থেকে আর এ আনতে কি পরিমাণ কাজ করতে হয়। এবং নেগেটিভ সাইনটা কি করে, এটা বলতেছে যে ইলেকট্রিক ফিল্ড যখন কাজ করে তখন এটা পোটেনশিয়াল এনার্জিকে কমিয়ে দেয়। বাস, দিস ইজ দ্য ডেফিনেশন। আমি আশা করি যে এটা এর থেকে সহজভাবে আর মনে হয় বোঝানো যাবে না, যে একটু জাস্ট তুমি পড়লে এখন হয়ে যাবে। এখন কিভাবে আমি পোটেনশিয়াল এনার্জির মান ডিরাইভ করতে পারি সেটা একটা ছোট ক্যালকুলেশন আমি তোমাদেরকে দেখাবো। এটাকে আমি লিখবো derivation of potential energy। স্যার বলছিলেন 50 অ্যাটেন্ডেন্স। to a distance r from another charge q1 is কি লিখতে পারি আমি, u equal to minus infinity to r f dot dr। আমরা ধরে নেই যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট আছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল জিরো। সেটা কখন সম্ভব, ধরো এরকম একটা জায়গা, ধরো তুমি ইনফিনিটি, এখানে একটা চার্জ আছে Q1, তুমি Q2 চার্জটাকে সরাসরি একদম সোজা পথে নিয়ে আসছো, সেদিক কাছে নিতে নিতে এই যে এখান থেকে আর দূরত্বে নিয়ে আসছো, ঠিক আছে, একটা Q2 চার্জকে। তখন আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ ডিআর, কারণ কাজের মাঝখানে যে কস থিটা আছে সেটা জিরো। এখন এফ এর মান আমি লিখতে পারি এরকম মাইনাস ইনফিনিটি টু আর 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর। দিস ইজ ইকুয়াল টু, আমি সব যেগুলি আর এর সাথে সম্পর্ক নাই সবগুলিকে বাইরে নিয়ে গেলাম, equal to Q1 Q2 by 4 pi epsilon naught integration r to the power minus 2 dr from infinity থেকে r। এখন এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারি খুব সহজে। এটা ইন্টিগ্রেটের মান তোমরা জানো, এটা হলো Q1 Q2 4 pi epsilon naught, এটা হয়ে যাবে r minus 2 plus 1 divided by minus 2 plus 1
আর ইনফিনিটি। তাহলে দিস ইজ ইকুয়াল টু এই মাইনাস, এখানে একটা -1 আসবে, সেটাকে প্লাস করে দিবে এটাকে। তাহলে এটা হয়ে গেল Q1 Q2 বাই 4 পাই এপসিলন নট বাই, এখানে আমি লিখবো 1/r, এইদিকে আর এদিকে ইনফিনিটি। আমি একবার এটাকে তাহলে কি বসাবো, একবার বসাবো 4 পাই এপসিলন নট, একবার বসাবো আমি 1/r, আর একবার বসাবো 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে 0, তাহলে এটার মান হয়ে গেল 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর। তা দেয়ারফর হোয়াট ইজ ইউ, দেয়ারফর আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর। এখন আমি এখান থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারি, যেমন ধরো যদি Q1 Q2 এর গুণফল, এরা দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তখন তারা অবশ্যই 0 থেকে বড় হয়। যেমন ধরো একটা যদি 2 কুলম্ব হয় আর একটা যদি 3 কুলম্ব হয়, তাদের গুণফল 6 কুলম্ব। আবার যদি একটা, ও এখানে তো লেখা তোমরা দেখতে পারি, একটা 2 কুলম্ব একটা 3 কুলম্ব হলে তাদের গুণফল 6 কুলম্ব স্কোয়ার। আবার যদি একটা -2 কুলম্ব হয় আর একটা -3 কুলম্ব হয়, তাদের গুণফল 6 কুলম্ব স্কোয়ার। কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তখন তাদের মান হবে মাইনাস। তার মানে Q1 Q2 এটার গুণফল যদি সেম হয়, তখন তাদের মান 0 থেকে বেশি, তখন ইউ হবে, ইউর মান গ্রেটার দেন 0। তার মানে এখানে রিপালশন হবে। ইউর মান যখন 0 থেকে বেশি তখন রিপালশন হবে। কিন্তু Q1 Q2 তার মান যদি 0 থেকে ছোট হয়, তখন তোমার বুঝতে হবে ইউর মান 0 থেকে ছোট, তখন হবে এখানে অ্যাট্রাকশন। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এই পাশেরটা আমি আসলে খাতার দিকে তাকাচ্ছি তো, তার জন্য দুইটা একসাথে মানে এই যে এখন তো দেখা যাচ্ছে, তাই না? দুইটা Q1 Q2 যদি 0 থেকে বড় হয়, তখন ইউ এর মান 0 থেকে বড় হবে, তখন হবে রিপালশন। Q1 Q2 যদি 0 থেকে ছোট হয়, তখন এটা মান ইউ থেকে 0 থেকে ছোট হবে, তখন এটা হবে অ্যাট্রাকশন। ঠিক আছে, এই হলো গিয়ে প্রথমে আমরা একটা কিছু বললাম। তারপর আমরা দেখি একাধিক চার্জ যদি থাকে, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তখন আমাদের হিসাব টিসাব কেমন হবে, এটা একটু দেখি। তাহলে আমার টপিকসটার নাম হবে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। একটা জিনিস খেয়াল করছে নিশ্চয়ই, এই যে এই টার্মটা, এইখানে কিন্তু কোনো ভেক্টর নাই। ইউ ইকুয়াল টু দিস টার্ম, এখানে কোনো ভেক্টর নাই, তার মানে দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বের করব পোটেনশিয়াল এনার্জি ফর মাল্টিপল চার্জ, মাল্টিপল চার্জ, অনেকগুলি চার্জ আছে, তখন আমরা পোটেনশিয়াল এনার্জি। এইটাকে একটু, আমার মনে হয় স্ক্রিনটা বেশি হয়ে গেছে। এখন কি দেখতে পাচ্ছ ঠিক করে? আমি একটু স্ক্রিনটাকে জুম আউট করছি, কারণ আমার মনে হচ্ছে খুব জুম ইন হয়ে যাচ্ছিল। প্রবলেম এখানে এটা তো আমরা ফ্রি ব্যবহার করতেছি, এর জন্য এগুলি কিছু সমস্যা থেকেই যায়। জি স্যার, বেটার এখন, একটু বেটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথমে আমরা করি করি কি, আমরা জানি যদি দুইটা চার্জ থাকে তার মান কত, আমরা জেনে গেছি অলরেডি। ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর। এটা আমরা অলরেডি জেনে গেছি। R12 লিখতে পারি, R12 মানে হলো Q1 এবং Q2 মাঝখানে ডিস্টেন্স। এখন ধরো দেয়ার আর 3 চার্জেস, ইফ দেয়ার আর 3 charges, তাহলে ধরো এই তিনটা চার্জ কোথায় কোথায় আছে, একটা আছে এখানে Q1, একটা আছে এখানে Q2, এখানে একটা চার্জ আছে ধরো এটা Q3। তাহলে Q2 Q1 এটার ডিস্টেন্স হলো R23,
এই দুইটার ডিস্টেন্স হলো R12, আর এই দুইটার ডিস্টেন্স হলো, ও সরি, এটা মিলল না। আচ্ছা, এই দেখুন যা হয়েছে R13, এই হলো তাদের ডিস্টেন্স। এখন যে আমি ইউ কিভাবে লিখতে পারি? ইউ ইকুয়াল টু, প্রথমে আমি প্রত্যেকটা যোগ করব, ইন্ডিভিজুয়াল করি, তাহলে কি হবে? 1/4πε0 Q1 Q2 divided by R12 plus 1/4πε0 Q1 Q3 divided by R13। আর যদি আমি তারপরটা, আর কোনটা বাকি রইলো? বাকি থাকলো Q2 Q3 divided by R3। এই হলো গিয়ে তাদের যোগফল। ঠিক আছে, আমি এখন কমন নিতে পারি, 1/4πε0 কমন নিয়ে আলাদা আলাদা করে লিখতে পারি। এখন ধরো দেয়ার আর 4 চার্জেস, ওকে, ইফ দেয়ার আর 4 charges, ছবি আঁকলাম না, ছবি না আঁকে এবার লেখার চেষ্টা করি। তাহলে আমি ইউ ইকুয়াল টু লিখতে পারি 1/4πε0। প্রথমে আমি একটা ব্র্যাকেট দিলাম, প্রথমে আমি লিখলাম Q1 Q2 ডিভাইডেড বাই R12 প্লাস Q1 Q3 R13 প্লাস Q1 Q4 R14 plus Q2 Q3 R23 plus Q2 Q4 R24 plus Q3 Q4 R34, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এখন এটাকে আমরা তো আরো অনেক চার্জ এখানে অ্যাকুমুলেট হতে পারে, তখন আমি এটাকে কিভাবে একটা সামেশন দিয়ে লিখবো এটা একটু আমরা দেখি। This is equal to 1 over, oh, if there are n charges, n তো একটা সংখ্যা, এটা তো 10 100 200 যা খুশি হতে পারে, তখন আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে নিয়ে যাব, 1/4πε0 summation of I equal to 1 থেকে n, ঠিক আছে, সামেশন অফ জে, জে মান সবসময় হবে আই থেকে বড়, এন কিউ আই কিউ জে ডিভাইডেড বাই আর আই জে। এখন এই যে ডেটা দেখলাম, এটা তোমাকে ভ্যালিডিটি দেখাই। ধরো ধরো এন এর মান 4, এই যে উপরের ইকুয়েশনটা আছে, এন এর মান 4, এন এর মান 4 হলে এখানে কি হবে? আই এর মান একবার হবে 1 থেকে 4, জে এর মান হবে, জে এর মান সবসময় আই থেকে বড়, তার মানে কি জে এর মান কি কি হতে পারে? 2 3 4। প্রথম ইকুয়েশনটা দেখো, প্রথমে আমি এইটাকে ধরছি আই ইকুয়াল টু 1, এখানে আই ইকুয়াল টু 1, এখানে আই ইকুয়াল টু 1, জে এর মান তাহলে কি কি হতে পারে? 2 3 4, এই যে এখানে 2 3 4, তারপরে যে আই, তাহলে তো আর তো নাই, এখন আই এর মান হবে 2, আই এর মান যখন 2 তখন জে এর মান কি কি হতে পারে? 3 and 4। দেখো আই এর মান যখন 2, এটা তো আই এর মান 2, জে এর মান একবার হবে 3 একবার হবে 4, তাহলে এটা হয়ে যাবে R23, এটা হবে R24। তারপরে আই এর মান কি? আই এর মান হলো, এরপরে নেক্সট হলো 3, 3 হলে তাহলে 3 এর পরে বেশি আসছে 4, তার মানে Q3 কি 4 ডিভাইড বাই R34। তার মানে এইরকম ইকুয়েশন দিয়েও আমি n নাম্বার চার্জ থাকলে তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার এই গেল হলো গিয়ে সব পোটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলতে। এবার আমরা আরেকটা ডেফিনেশন পড়বো, সেই ডেফিনেশনটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি যে কিউ চার্জকে আমি
ইনফিনিটি থেকে একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো এক জায়গায় নিয়ে আসে। কিউ চার্জের পরিবর্তে আমি যদি একটা একক ধনাত্মক চার্জ, একটা পজিটিভ ইউনিট চার্জ যদি আমি ইনফিনিটি থেকে আনি, তখন যে ডেফিনেশন গুলি যেগুলি আমরা এতক্ষণ পোটেনশিয়াল এনার্জি বলছি সেগুলি হয়ে যাবে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আমি এটা লিখি, দ্য amount work done in bringing a unit charge from infinity, sorry, সমস্যা হচ্ছে, infinity to a certain point তোমাদের কোনো কিছু বুঝতে না পারলে আমাকে ইয়া করবা, ইন্টারাপ্ট করবা। ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, অনেক সময় হাতের লেখাও বোঝা যায় না। ইন ইলেকট্রিক ফিল্ড is called electric potential at that point. Potential at that point. তার মানে ধরো এইটা একটা জায়গা যেখানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড আছে। ধরো এখানে এই বিন্দুতে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে চাই, ধরো এই বিন্দুর নাম হলো আর। এখন একটা একক চার্জকে যদি আমি এখানে নিয়ে আসি, এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে আমরা বলবো ভি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে আর 1/4 এপসিলন নট। আগে আমরা দুইটা চার্জের গুণফল লিখছিলাম, এখন লিখবো শুধু একটা চার্জ, কিউ আর স্কোয়ার ডিআর। মনে ধরে নিতে হবে যে এখানে কোথাও একটা কিউ চার্জ আছে। এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, এটার মান হয়ে যাবে 1/4 এপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর। এটা হলো ডেফিনেশন অফ পোটেনশিয়াল এট এ পয়েন্ট আর। ভিআর এটা লিখলে ঠিক হবে। এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির সাথে ইলেকট্রিক পোটেনশিয়ালের কি সম্পর্ক? The relation between electric potential energy and electric potential is, আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু ভি কিউ, তাই না? এইভাবে আমরা লিখতে পারবো, কারণ এই ভিউর ভিতরে একটা কিউ1 বা কিউ2 আছে, তার সাথে আরেকটা চার্জের গুণ। এই অনেকটা তোমার ইলেকট্রিক ফিল্ডের যেভাবে আমরা পড়ছিলাম এফ ইকুয়াল টু কিউ ই, ঠিক এইটার সাথে এটা কিন্তু সিমিলারিটি আছে, ঠিক আছে? একই রকম জিনিস, এই জিনিসটার সাথে এই জিনিসটার সিমিলারিটি আছে তোমাদের। ওকে, তারপরে এখন তাহলে আমরা যে তখন যে পড়ছিলাম লোকালাইজ চার্জ থাকলে কি হয়, যেমন ধরো আমরা দেখছিলাম যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে ল্যামডা পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারবো ভিআর? তখন আমি ভিআর লিখবো ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর। তাহলে এটাকে আমি বলবো, ও আচ্ছা খাতা সরে গেছে না, ও সরি, খাতা মাঝে মাঝে এটা
একটু জুম আউট করেন ধরো ধরো এইটা একটা তার, এই তারের ভিতর দিয়ে ল্যামডা পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই ল্যামডার ভিতর মনে করো একটু অংশ আমি কেটে নিচ্ছি ডিএক্স। তাহলে এই অংশের জন্য পোটেনশিয়াল কি সেটা বের করতে গেলে আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় লাইন চার্জ, লাইন চার্জ পোটেনশিয়াল, পোটেনশিয়াল। আর ইন্টিগ্রেশন করছি কেন? ইন্টিগ্রেশন করছি আমি চাই যে এই পুরা তারের জন্য আমি ভি বের করব। সিমিলারলি আমি এটা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর। এটা হলো সারফেস চার্জ পোটেনশিয়াল। আবার ভলিউমের জন্য লিখতে পারি 1/VR 4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশন রো ডি ভি বাই আর। এটা হলো ভলিউমের জন্য। জাস্ট এটা আমাদের মাথার ভিতর থাকলে হবে যে আমরা চাইলে কখনো কখনো আমাদের লোকালাইজ চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, এগুলি সব আমি হলো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পোটেনশিয়াল বের করছি, চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা আমাদের মাথায় জানা থাকলে যথেষ্ট। এখন আমরা একটা ডেফিনেশন শিখবো, সেই ডেফিনেশনটাকে আমরা বলবো ডাইপোল। ডাইপোলের জন্য কিভাবে পোটেনশিয়াল বের করে সেটা আমরা শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরীক্ষার জন্য ভালো করে পড়বো। ঠিক আছে, চলো আমরা পড়ি। এটা বারবার এটা সরে যাচ্ছে, এটাকে একটু ভিতর দিকে নিই। ভিতরে যেতে চাচ্ছে না, বারবার চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা বলবো, প্রথমে আমরা বলবো ডিফাইন ডাইপোল। এটা ডাইপোল নানা রকম হতে পারে, ম্যাগনেটিক ডাইপোল হতে পারে, আবার ইলেকট্রিক ডাইপোল হতে পারে। এটা ধরো আমরা এটা ইলেকট্রিক ডাইপোল নিয়ে একটু আলোচনা করি প্রথমে। ইলেকট্রিক ডাইপোল যখন when two equal and opposite charge are at a small distance, small distance, they are called electric dipole. ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন। তার মানে ধরো দুইটা চার্জ আছে, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, দে আর সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স ডি। তখন এই জিনিসটাকে আমরা বলি একটা ডাইপোল। এখন আমরা বের করব পোটেনশিয়াল কিভাবে বের করে একটা এয়ার ক্ষেত্রে। পোটেনশিয়াল পোটেনশিয়াল অফ এ ডাইপোল। পোটেনশিয়াল অফ এ ডাইপোল। ধরো আমরা এইভাবে একটা ছবি আঁকি। ধরো দিস ইজ মাই প্লাস কিউ, দিস ইজ মাই মাইনাস কিউ। আমাকে বলছি যে পি বিন্দুতে এখানে তুমি পোটেনশিয়াল বের করো। তাহলে আমার প্রথম কাজ হবে তাদেরকে কানেক্ট করা, এই পয়েন্ট দুইটাকে কানেক্ট করা। এবং এই দুটাকে কানেক্ট করলাম। এই দুটাকে কানেক্ট করলে বললাম যে এই টোটাল ডিস্টেন্সটা হলো ডি। এখানে মিড পয়েন্টটা বের করি। মিড পয়েন্টটা ধরো আমি এটার নাম দিলাম ও। তাহলে এটাকেও যোগ করলাম, এটাকেও যোগ করলাম। এখন এইটাকে নাম দিলাম আর প্লাস, এটাকে মান দিলাম আর মাইনাস, এইটাকে নাম দিলাম মনে করো আর। এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো থিটা। ঠিক আছে, তাহলে এটা সহজ একটা মানে আমরা ডেফিনেশন করে ফেললাম। তাহলে এখন ইফ ইফ আর প্লাস
is distance of P and plus Q and R minus is distance of P and minus Q, তাহলে আমরা লিখতে পারি VR equal to 1/4 pi epsilon naught Q divided by R plus 1/4 pi epsilon naught minus Q divided by R minus, ঠিক আছে, একদম সহজ ডেফিনেশন। তো এখন আমি এই মাইনাসটাকে বাইরে নিয়ে সেগুলিকে কমন নিয়ে নিতে পারি, তাহলে দিস শুড বি ইকুয়াল টু 1/4 pi epsilon naught, এটাকে কিউ বানিয়ে দিই, কিউ ইন্টু 1/r প্লাস -1/r মাইনাস। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা এটা এখন আমি জাস্ট এগুলিকে নিয়ে আসতে পারছি। এখন আমি এগুলিকে একটা সূত্রের ভিতর নিয়ে আসি। ধরো আমরা জানি যে পিথাগোরাসের 3টা সূত্র আছে। একটা সূত্র হলো সমকোণের জন্য, সেটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। আবার একটা সূত্র আছে সূক্ষ্মকোণের জন্য, ধরো এই জায়গাটা এটা একটা সূক্ষ্মকোণ, এখানে এটা একটা সূক্ষ্মকোণ, তার মানে এই যে এই অংশটা এখানে আছে d/2, এদিকে আছে d/2, এডি আর না লিখি, তার মানে এই এই এইটাকে আমি বলতে পারি দিস ইজ এ অতিভুজের মতো, এইটা হলো তার লম্বের মতো, এটা তার ভূমির মতো, তাই না? না এইটা ভূমি, এইটা লম্ব, ঠিক আছে। তাহলে আমি যে সূত্রটা লিখতে পারি সেটা হলো আর প্লাস স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস d/2 হোল স্কোয়ার মাইনাস 2r d/2 ইন্টু cos থিটা। আর যদি মাইনাস হয় তাহলে আমি শুধু এখানে একটা মাইনাস দিব আর এখানে মাইনাসটাকে প্লাস করে দিব, তাহলে আমার মাইনাসের সূত্র হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি আর স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে আমার এখানে চলে আসবে 1 মাইনাস প্লাস, এটাকে আমি আগে লিখলাম, এটা কিন্তু 2 কাটা যাবে, তাই না? এখানে আমি লিখতে পারি d/r cos থিটা প্লাস t স্কোয়ার বাই 4r স্কোয়ার। এই হয়ে গেল আমার ইকুয়েশন। এখন যদি আমরা যদি উই আর ইন্টারেস্টেড ইন যখন আর এর মান ডি থেকে অনেক অনেক বড় এইসব জায়গায়, তার মানে কি এটা তো আসলে একটা ডাইপোলের এই দুইটা আসলে খুব ছোট জায়গায় থাকে, কারণ আমরা বলছি দুইটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি খুব ক্ষুদ্র ডিস্টেন্সে থাকে তখন তাদের ডাইপোল বলে, সেই তুলনায় আর হবে অনেক বড়। এখন আমি যদি এইটাকে ক্ষুদ্র একটা জিনিসকে বড় একটা জিনিসের স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা খুবই ছোট হয়ে যায়, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটা দিস ইজ ইকুয়াল টু almost equal to, this is equal to almost equal to r square 1 minus plus d/r cos theta, এটা লেখা যায়। তাহলে এখন আমি যদি এটাকে উল্টে দিই তার মানে এটা হয়ে গেল আর প্লাস মাইনাস স্কোয়ার। এখন এটাকে যদি আমি আর প্লাস মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে আর, এটা হয়ে যাবে 1 মাইনাস প্লাস dr cos theta to the power half, to the power half হলে to the power half লাগবে কি? হ্যাঁ, এখানে তো একটা to the power half লাগবে, তো এখানে দিস ইজ এটা হয়ে গেল, তাহলে 1/r প্লাস মাইনাস যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি বাইনোমিয়াল উপপাদ্যের মাধ্যমে দেখাতে পারি, দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু আর 1 মাইনাস প্লাস d/2r cos থিটা, এটা আমি দেখাতে পারি, ঠিক আছে? এটা হলো বাইনোমিয়াল দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে আমরা দেখি দ্বিপদী উপপাদ্য। তাহলে তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি 1/r প্লাস মাইনাস ইকুয়াল টু 1/r ইন্টু 1 মাইনাস d/2r।
cos থিটা। এখন আমি 1/r প্লাস বিয়োগ 1/r মাইনাস যদি করি, তার মান হবে d/r cos থিটা। এইগুলি তোমরা একটু করে দেখবে, এই ক্যালকুলেশনটা তোমাদের একটু করে দেখতে আমি বলবো। আচ্ছা, তাহলে আমার এইখানে আমার মান বসে যাবে q/4πε0 ইন্টু d/r cos থিটা। তাহলে তার মানে আমি এখন আমার কাজ শেষ। এটা হয়ে গেল তাহলে qd cos থিটা ডিভাইডেড বাই 4πε0 r। তাহলে এটা কার মান? এটা হলো একটা ডাইপোলের জন্য পোটেনশিয়ালের মান। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, কাজে এটা একটু শিখে রাখি। আচ্ছা, এখন আমরা ভি পড়েছি, ই পড়েছি, তাদের মধ্যে সম্পর্ক কি সেটা একটু নিরূপণ করি। আচ্ছা, এখন বাজে, আমরা কি একটু 5 মিনিট ব্রেক নিব? সরি, ইয়েস স্যার। হ্যাঁ, আমরা 5 মিনিট ব্রেক নিয়ে ঠিক 3:30 আবার শুরু করবো, ঠিক আছে? একটু চা খাওয়া দরকার। রেকর্ডিংটা পজ করে রাখি। আমরা যেটা করব সেটা হলো প্রথমে ক্যালকুলেশন অফ ই ফ্রম ভি। তাদের মধ্যে আজকে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তো আসলে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখো গ্রেডিয়েন্ট অফ দ্য পোটেনশিয়াল কাকে বলে সেটা আমরা শিখি। দ্য potential rise between 2 points along an electric field is called the gradient of a potential. The gradient of the potential. তার মানে এটাকে আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট অফ ভি এটাকে আমরা লিখতে পারি লিমিট del L tends to 0 del V by del L. এখন what is del V? Del V is called change in potential del L is change in length. ধরো এটা একটা লাইন, এখান থেকে এখানে ধরো এটাকে আমি বলবো L1, এটাকে বলবো আমরা L2। তাহলে del L ইকুয়াল টু L1 L2 মাইনাস L1। এই বিন্দুতে আমার পোটেনশিয়াল ধরো V1, এই বিন্দুতে V2। তাহলে del V ইকুয়াল টু V2 মাইনাস V1। এখন আমি del V এই del L, এখন del L এর মান যদি খুব ছোট হয়, তার মানে এই ডিস্টেন্সটা যদি খুব কম হয়, তখন এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট অফ এ পোটেনশিয়াল। এটাকে আমরা dV বাই dL ও লিখতে পারি, dV বাই dL লিখি। এখন আমরা জানি dV হচ্ছে, এটা L এরকম বানিয়ে দিই, তাহলে dV ইকুয়াল টু E মাইনাস E ডট dL। এটাকে আর কোথা থেকে পেলাম? এটা পেলাম হলো, আমরা বলছিলাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভি। যদি একটা পয়েন্ট চার্জকে আমি কোনো একটা বিন্দুতে আনতে চাই, তখন যে পরিমাণ কাজ করতে হবে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক। এটা হলো পয়েন্ট চার্জের জন্য ফোর্স, এটা হলো একটা ডিস্টেন্স ডিএল। তার মানে একটা পয়েন্ট চার্জ ডিএল পরিমাণ দূরত্বে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলবো ইডিএল। এটাকে আমরা লিখতে পারি মাইনাস
ইডিএল কস থিটা, ধরে নিচ্ছি যে তাদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাসটা কি ইন্ডিকেট করে? মাইনাস indicates that e cos theta is opposite to the direction of motion of motion। তার মানে যদি কোনো একটা বস্তু এদিকে যায়, এদিকে যায়, ধরো এদিকে যাচ্ছে ডিএল, তাহলে ই কস থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো এই, এটা ই কস থিটা, তার মানে তাদের ইয়াটা ডিফারেন্ট, উল্টা ডিরেকশনে যাচ্ছে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ভি, ইকুয়াল টু ডিভিডিএল, এটাকে লেখা যায় মাইনাস ই কস থিটা, এই যে এখান থেকে আমি লিখলাম। তার ইফ থিটা ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি ডিভিডিএল ইকুয়াল টু মাইনাস। তার মানে দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এটাকে আমরা বলবো ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, আরেকটা ডেফিনিশন শেষ হলো। এখন আমরা ভোল্টেজ কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করি। ভোল্টেজ শব্দটা তোমরা অনেক ব্যবহার করো, এটা নিশ্চয়ই তোমাদের জানা থাকতে হবে। ধরো এই ইয়াটা তোমার, এই যেই অ্যাপসটা আমি ব্যবহার করতেছি ইয়ার, এই যে ক্যামেরার জন্য, এই অ্যাপসটা আগে ছিল ফ্রি, এখন হলো এটা, এটা হলো টাকা দিয়ে কিনতে হয়। এর জন্য কিছুক্ষণ পর পর সে একটু ডিস্টার্ব করে, হঠাৎ করে দেখলাম যে এটা চেঞ্জ হয়ে গেল ইয়াটা, ডিরেকশনটা। অনেক সময় আমার খেয়াল থাকে না, তোমরা একটু আমাকে মনে করে দিও, ঠিক আছে। আচ্ছা ধরো দিস ইজ এ ইলেকট্রিক ফিল্ড ফর এ চার্জ। ধরো একটা একটা চার্জ আছে, এই চার্জের ভিতর, এখানে ভিতরে যদি অন্য একটা চার্জ আছে, তাহলে সে একটা ফোর্স ফিল করবে, মেবি অ্যাট্রাকটিভ, মেবি রিপালসিভ, ডিপেন্ডিং অন ইটস নেচার। হ্যাঁ, এটাকে পজিটিভ না নেগেটিভ তার উপর ডিপেন্ড করবে। ধরো এটা পজিটিভ হলে, অন্য চার্জটাও যদি পজিটিভ হয় তখন সে রিপালশন হবে, অথবা নেগেটিভ আসলে তখন সে অ্যাট্রাকশন হবে। এনিওয়ে, তার মানে দিস ইজ এ এরিয়া হোয়ার ইট হ্যাজ এ সাম প্রভাব, একটা সে তার একটা ইনফ্লুয়েন্স এই এলাকাটার ভিতরে আছে। এখন আমি একটা বস্তুকে, একটা চার্জকে এই জায়গায় নিয়ে আসতেছি, এটা হলো এখান থেকে সাপোজ দূরে, R1 দূরে। এখন এই বস্তুটাকে, এই চার্জটাকে আমি সরিয়ে এখানে নিয়ে যাব। এই এখানে যখন ছিল তার চার্জ পোটেনশিয়াল ছিল VR1, যখন এখানে নিয়ে আসলো, ধরো এটা দিস ইজ R2, তখন তার পোটেনশিয়াল হলো VR2। এই যে ডিফারেন্স VR2 মাইনাস VR1, এটাকে আমরা বলতে পারি দিস ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে লেট আস রাইট দ্য ডেফিনিশন। ভোল্টেজ or voltage difference between 2 points points 2 points is the work done per unit charge in moving it money charge from one point to another
in an electric circuit, আমরা সাধারণত এটা সার্কিটে যখন হয় তখন এই শব্দটা ব্যবহার করি। সাধারণত যে ইলেকট্রিক ফিল্ড যেগুলি বুঝাইছি সেই রকম ভাবে জায়গায় আমরা ব্যবহার করি না। তাহলে এটা লেখা যায় V should be equal to W divided by Q, ঠিক আছে, W ভাগের Q। V কি? V হলো ভোল্টেজ ডিফারেন্স, V হলো ভোল্টেজ ডিফারেন্স, W হলো ওয়ার্ক ডান, আর Q হলো অ্যামাউন্ট অফ চার্জ। ঠিক আছে, এটা হলো তাদের মধ্যে ডিফারেন্স। আরেকটা ডেফিনেশন আছে একদম কাছাকাছি, কিন্তু দেয়ার আর সাম ডিফারেন্স। এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কিন্তু ভোল্টেজ না, কিন্তু তার ইউনিট ভোল্টেজের মতোই। চলো এটা ডেফিনেশনটা দেখি। ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে আমরা বলি EMF। ইএমএফ, হ্যাঁ। এটার ইয়াটা হলো এই যে হঠাৎ করে এই যে চেঞ্জ হয়ে যায়, বুঝছে, এক পৃষ্ঠা থেকে আরেক দিকে নিয়ে চলে যায়। এটা এটা আগে কিন্তু খেয়াল করি না, আজকে খেয়াল করলাম, বুঝতে পারলাম যে কেন এরকম ক্যামেরাটার লোকেশনটা চেঞ্জ করে ফেলে ওরা। আচ্ছা, তাহলে আমরা লিখি ইএমএফ। ইএমএফ is the energy supplied per unit charge by a source ধরো ব্যাটারি হতে পারে, or জেনারেটর হতে পারে, battery or generator to drive unit charges around a complete circle, around a complete circuit। এটাকে আমরা ডিফাইন করি এভাবে, E equal to W by Q। তুমি জিজ্ঞেস করতে পারো, আগেও তো আমি একই কথাই লিখলাম। আগে লিখছিলাম V equal to W by Q, আর এখানে লিখছি E equal to W by Q। দুইটার মধ্যে পার্থক্য একটু আছে। ধরো আমরা একটা সার্কিট তৈরি করি। এই সার্কিটে কি কি থাকতে পারে? এই সার্কিটে থাকতে পারে একটা ইন্ডাক্টর থাকতে পারে, একটা ক্যাপাসিটর থাকতে পারে, অথবা একটা রেজিস্টার থাকতে পারে, এটসেট্রা। এগুলি থাকে। এখন এই যে ব্যাটারি, এইটাকে বলা হয় ব্যাটারি। এটাতে মনে করো এটার কাজ কি? এটার কাজ হলো এইখান থেকে কিছু চার্জকে সে এইগুলির ভিতর দিয়ে নিয়ে গিয়ে এই নেগেটিভের এখানে নিয়ে আসবে। এটা নিতে গেলে তার কাজ করতে হয়, প্রতি একক চার্জকে এই পুরা সার্কিটটা ঘুরিয়ে আনতে যে কাজ করা হয় তাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স বা E। এখন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন E and relation between E and V? এই রিলেশনটা একটু জানা দরকার, অ্যাটলিস্ট ইকুয়েশনটা আমার জানা দরকার। ধরো এই যে সার্কিটটা আমরা এখানে আছি, এই সার্কিটে আমরা যে ভি আছে এখানে, এই যে ব্যাটারি আছে, ব্যাটারির একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি স্মল আর। এটাকে আমরা বলি স্মল আর হলকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো তো তখন আমরা এদের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করি এইভাবে, ভি ইকুয়াল টু ই মাইনাস
আই আর আই কি? আই হলো চার্জের পরিমাণ আই। তার মানে এই এইখানে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তাকে আমরা ভি বলবো। সেই ভি ইকুয়াল টু হবে ইলেকট্রোমোটিভ ফোর্স বিয়োগ ভোল্টেজ ড্রপ ইন দা সোর্স। ঠিক আছে, তাহলে এগুলি প্রতিটা টার্মস একটু আমরা করব। হোয়াট ইজ ই? ই ইজ কল্ড ইএমএফ অফ সোর্স, তারপরে ভি ইকুয়াল টু ভোল্টেজ, এটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ মানে হলো এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ পার্থক্য। আই ইকুয়াল টু কারেন্ট ইন সার্কিট। আচ্ছা, এখানে একবার ক্যাপিটাল স্মল লিখছে, এখানে ক্যাপিটাল লিখলাম, এটাকে ক্যাপিটাল করে দিই। কারেন্ট ইন সার্কিট, সার্কিট, আর তারপরে স্মল আর হলো ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, দ্যাটস অল। এইগুলি জানা থাকলে এই তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। এবার আমরা আরেক ইয়াতে চলে যাই, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি। কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি। ওহ, এই যে এটা সরে গেছে, কারেন্ট এন্ড কারেন্ট ডেন্সিটি। এই ডেফিনেশনটা নিয়ে আমরা এখন শুরু করি। সেটার আমি একটা, আচ্ছা এইভাবে লিখি। আমরা জানি চার্জ যখন মুভ করে তখন কারেন্ট তৈরি হয়, ঠিক আছে? ইলেকট্রিক কারেন্ট, চা তো খাচ্ছি না। ইলেকট্রিক কারেন্ট, এমন কেউ কি আসো যে পরে আসছো? এমন কেউ স্যার কি আমি আসো? পরে আসছি স্যার। আচ্ছা দাঁড়াও, তোমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। জি স্যার। ইয়াতে এর থেকে বের করে দিস। তোমার হলো, তুমি তোমার রোল কত? স্যার 2510775 25107 75 775। কি রাতুল নাকি? জি স্যার, জাহিদ হাসান রাতুল। আর কেউ আছো? আশা করি আর কেউ নাই। কিন্তু আমার দুইজন স্টুডেন্ট একদিনও ক্লাস করেনি। তোমরা কি কেউ তাদেরকে চিনো? মাইমুনা তাহারিম আর জুবার আহমেদ শিহাব। দেখি আমি ওদেরকে ফোন করবো আর ক্লাস কেন স্যার ওরা করছি না। হয়তো উইথড্র দিবে স্যার। এমনিতেই ক্লাসে 13 জন, তার ভিতর যদি আমার দুইজন উড্ডো দেয়, এটা থাকবে কি বলো? তো উইথড্র দিলে একটু জানা দিলেও ভালো হয় না। এখানে তো এখন তো উইথড্র হবে না। 60% যদি ক্লাস না থাকে তাহলে তারা ক্লাব পরীক্ষাই দিতে পারবে না, কিন্তু উইথড্র অটো উইথড্র নিজে থেকে হয়তো করে দিতে পারে। আচ্ছা যাই হোক, এটা ওদের ব্যাপার, এখন আর কিছু করার নেই আমার। আচ্ছা, তাহলে আমরা একটু ইয়াটা আবার কি এটা একটু দেখি। ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট is the rate of flow of, rate of flow of electric charge, electric charge through a conductor. Conductor. ম্যাথমেটিক্যালি আমি যদি বলি I equal to dq by dt, এটা অর্থ হলো, ধরো তোমার একটা সারফেস আছে, এটা একটা সারফেস, এই সারফেস দিয়ে ডিটি সময় যদি ডিকিউ কারেন্ট প্রবাহিত হয়, তখন আমরা সময় হলো ডিটি, তাহলে ডিকিউ বাই ডিটি কে আমরা বলতে পারবো যে দিস ইজ সাম কারেন্ট আই।
ঠিক আছে, ফায়ার I is electric current dq charge flowing through a cross section. এই জায়গাটাকে আমরা বলতে পারি দিস ইজ এ ক্রস সেকশন, ওকে, ক্রস সেকশন। আর ডিটি কি, এটা তো টাইম, তোমরা জানো, একটা স্মল টাইম, ঠিক আছে। তাহলে এটার ইউনিট কি? ইউনিট হলো অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারের ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি, কোনো একটা ক্রস সেকশনের ভিতর দিয়ে বা কোনো একটা প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যদি একক সময়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। ধরো 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, তখন আমরা তাকে বলবো এটা 1 অ্যাম্পিয়ার। দেন দ্য নেক্সট হলো কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিকে আমরা বলতে পারি কারেন্ট ডেন্সিটি is the electric current flowing per unit cross section cross section of a conductor. দুইটার মধ্যে পার্থক্য কি? আগেরটায় বলা ছিল না যে ক্রস সেকশনটা কত বড় হবে। ধর ক্রস সেকশন, তাই সেটা হলো একটা এরিয়া, এটা কিন্তু এটার ইউনিট হলো একটা এরিয়া। তার আগেরটা হতে পারতো যে ধরো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার ভিতর দিয়ে ডিকিউ কারেন্ট বলবে, কিন্তু এখন তোমাকে বলে দিছে যে প্রতি একক ক্রস সেকশনের ভিতর দিয়ে যেতে হবে। তার মানে এটা হতে হবে 1 মিটার স্কোয়ার ক্রস সেকশন। এই ক্রস সেকশনের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে তাকে আমরা বলবো কারেন্ট ডেন্সিটি। তাহলে আগেরটার সাথে এটা পার্থক্য হলো, রিলেশন হলো J ইকুয়াল টু I ডিভাইডেড বাই এ দিয়ে এখন বলতেছি আমরা এরিয়া। এই হলো কারেন্ট, দেখা যাচ্ছে না। সরি, ওই যে মাঝে মাঝে সরে যায়। ক্যামেরাটা সরে এই যে ক্যামেরা আসলে কি কি হচ্ছে জানো, ওই যে ক্যামেরা তো এটা তো ফ্রি, তো ও ডিস্টার্ব করে আর কি। এ হলো এরিয়া, আর যে হলো কারেন্ট ডেন্সিটি। এখন অনেক সময় কি হয় যে ভেক্টর ফর্মে আমরা লিখতে হয়, তখন আমরা এটাকে লিখবো এইভাবে। সামটাইমস আমরা লিখি এইভাবে, জে ইকুয়াল টু এন কিউ অফ ভিডি। হোয়াট ইজ ভিডি? ভিডি হলো ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। এইভাবে অনেক সময় লেখা, এটা আমরা কিছু অঙ্ক পরে আমরা দেখবো যে করা যায় কিনা, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি অনেক দূর হয়ে গেছে। এখন যেগুলি আছে এগুলি এতক্ষণ যা পড়ছো তার থেকে অনেক সহজ, কারণ এখন আমরা ওহমস ল তো এগুলি পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমাদের বুধবারের ক্লাসে কি হবে? হবে না তো এটা। বুধবারের ক্লাস অফ। তা তোমরা করতে পারো তো, কারণ তোমরা তো এমনি অনেক ক্লাস মিস করছো, 2টা ক্লাস এমনি মিস করছো, বুঝছো। তোমরা যদি চাও আমি করে নিতে